আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাই সিনেমা কাব্যতে। আজ আমরা দেখব একটি আকর্ষণীয় গল্প, যে গল্পে কিভাবে একজন সৈনিক সময় ইংল্যান্ডের ফুটবলের কিংবদন্তি গোলকিপার হয়, ফ্রান্সের অনাথ শিশু থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বন্দী, তারপর যুদ্ধ বিধ্বস্ত জেলে খেলতে খেলতে তাকে আবিষ্কার করে একজন টিম ম্যানেজার, তারপর সেই সাধারণ খেলোয়াড় হয়ে উঠে ম্যানচেস্টার সিটির FA কাপ ফুটবলের রাতের নায়ক। জীবনটাই যেন এক আঁধার রাত থেকে তোমার অল্প আলোর পথ খুঁজে নেওয়া। এটি একটি সত্য ঘটনা ভিত্তিক সিনেমা, যেখানে আছে যুদ্ধ, ভালোবাসা, ট্র্যাজেডি, সব মিলেমিশে একাকার। আজকের এই ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না, কারণ এর প্রতিটি গল্প আপনার হৃদয় স্পর্শ করবে। দ্য কিপার পুরো ইতিহাসটাই আপনাদের জন্য আজ বাংলায় নিয়ে আসলাম। তো চলুন শুরু করি আজকের গল্প, দ্য কিপার। ইংল্যান্ডের একটি কারাগারে খুব সাধারণ একজন কয়েদি, যে কিনা অনেক দক্ষ একজন ফুটবল প্লেয়ার ছিল, কিন্তু ঘটনাক্রমে তার বহু বছরের কারাদণ্ড হয়ে যায়। তবে কারাগারে আসার পরও সেই ফুটবলকে কোনোভাবেই ভুলে যায়নি। ফুটবলের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। তাই সে প্রায় সময় কয়েদি বন্ধুদের সাথে কারাগারের মাঠেই মজা করে আনন্দ করে ফুটবল খেলত। কিন্তু হঠাৎ করে একদিন সেই কারাগারে প্রোডাক্ট ডেলিভারি করতে আসে একজন ফুটবল টিমের কোচ, আর সেদিনই ওয়ার্ডের খেলা তার নজরে পড়ে যায়। এরপর থেকেই শুরু হয়ে যায় তার জীবনে সাধারণ প্লেয়ার থেকে বিশ্বসেরা ফুটবল প্লেয়ার হওয়ার যুদ্ধ। তবে শেষ পর্যন্ত তার সঙ্গে কি ঘটেছিল? সে কি তার স্বপ্ন পূরণ করে বিশ্বসেরা খেলোয়াড় হতে পেরেছিল, নাকি কারাগারের চার দেয়ালের মাঝে অবরুদ্ধ হয়ে গিয়েছিল তার স্বপ্ন? তাহলে চলুন ঘুরে আসা যাক সাধারণ একজন কয়েদি থেকে বিশ্বসেরা ফুটবল হওয়ার গল্প থেকে। আর গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনাদের ভালোবাসা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো গল্পটি শুরু হয় ইংল্যান্ডের একটি শহর থেকে। সময়টি ছিল 1944 সাল। এ সময় সমস্ত দেশগুলোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আর এখানে আমরা এখন একটি পার্টি দেখতে পাই, যে পার্টিতে প্রত্যেকটি মানুষ অনেক এনজয় করছিল, মজা করছিল, নাচে গানে হৈ হুল্লোড় করছিল, এবং তাদের মাঝে ব্রিগেড নামে একটি মেয়ে ছিল। কিন্তু তখনই সেখানে সাইরেন বেজে ওঠে, সেখানে সমস্ত লাইটগুলো অফ হয়ে যায়, সেখানে পুরো অন্ধকার হয়ে যায়, এবং সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে হট্টগোল শুরু হয়ে যায়। সবাই নিজেদের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যেতে থাকে। আসলে এখন যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তাই জার্মানি সোলজাররা এখন ইংল্যান্ডের উপর হামলা করছিল। তারা বিভিন্ন জায়গাতে বোমা ছুঁড়ে মারছিল। এখন আমরা বেশ কয়েকজন জার্মান সোলজারদের দেখতে পাই। আর সময়টা ছিল 1945 সাল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ বছর চলছিল। তো এই সোলজারদের মধ্যে আমরা ওয়ার্ড নামে একজন সোলজারকে দেখতে পাই, যে আজকের ছবির মূল হিরো। তারা যুদ্ধের জন্য ইংল্যান্ডের সোলজারদের সাথে লড়ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে বোমা বিস্ফোরিত হয়, ফলে সেখানে থাকা সমস্ত জার্মান সোলজাররা মারা যায়। আর সেখানে যে সোলজাররা অবশিষ্ট থাকে তাদের অ্যারেস্ট করে ইংল্যান্ডের একটি কারাগারে নিয়ে আসা হয়। আর এই কারাগারের কয়েদিদের মধ্যে ওয়ার্ডও ছিল। তো এখানে ইংল্যান্ডের অফিসাররা এখানে জার্মানি কয়েদিদের সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমাদের হামলার জন্য আমাদের যে ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণের জন্য তোমাদেরকে এখন আমাদের কথা মতো চলতে হবে। আমাদের লোকজন যখন তোমাদের যেখানে কাজ করতে বলবে তোমাদের সেখানেই কাজ করতে হবে, যদি তোমরা কারাগারে সুন্দরভাবে বেঁচে থাকতে চাও। আর যদি ভুল করেও কেউ আমাদের কথা অমান্য করে তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে। এটাই বাস্তবতা। তো কারাগারে প্রথম দিন ওয়ার্ডের সঙ্গে একজন নাজি সোলজারের দেখা হয়। সেই সোলজার তখন ওয়ার্ডকে জানায় যে এই কারাগারে জার্মান কয়েদিদের কোনো মূল্য নেই, এখানে শুধুমাত্র নাজি শাসন চলে, অর্থাৎ নাজি বাহিনী যেটা চায় এখানে সেটাই হয়। তবে এইসব কথায় ওয়ার্ডের কোনো কিছুই যায় আসে না। এবার পরের দিন একজন অফিসার ওয়ার্ডকে তার অফিসে ডাকে। এই অফিসারের নাম হচ্ছে স্মিথ। স্মিথ এখানে ওয়ার্ডকে একটি ক্রস চিহ্নের জার্মানি মেডেল দেখিয়ে বলে, এটা আমরা তোমার পোশাকের সাথে পেয়েছি। এই মেডেল তুমি কি কারণে পেয়েছিলে? কিন্তু ওয়ার্ড এখানে তার কোনো প্রশ্নের উত্তরই দেয় না। স্মিথ তখন তাকে বলে, এত কিছু পরেও তোমাদের অ্যাটিটিউড যায় না। সত্যি আমার যদি ক্ষমতা থাকতো তোদের এক একজনকে গুলি করে আমি মাটিতে পুঁতে ফেলতাম। একথা শুনে ওয়ার্ড তখন মুচকি হেসে বলে, তাহলে তো ভালোই হয়েছে যে আপনার হাতে কোনো ক্ষমতা নেই। এতে করে অফিসার ওয়ার্ডের উপর প্রচণ্ড পরিমাণ রেগে যায়। ওয়ার্ডকে শাস্তি হিসাবে পুরো কারাগারের টয়লেট পরিষ্কার করতে বলে। ওয়ার্ড তখন চুপচাপ গিয়ে প্রত্যেকটি টয়লেট পরিষ্কার করে ফেলে। এরপর সে যখন তার সেলে ফিরছিল তখন দেখতে পায় যে কারাগারের একটি ফাঁকা জায়গাতে কয়েকজন কয়েদি ফুটবল খেলছে। বিষয়টি দেখে তার অনেক ভালো লাগে। তবে এখন তার কাজ থাকার কারণে সে সেলে ফিরে যায়। তো সেই সেলের মধ্যে ওয়ার্ডের উপরের বেডে রিচার্ড নামে একজন কয়েদি ছিল। ওয়ার্ড তখন সেই কয়েদির কাছে গিয়ে বলে যে সে কিছুক্ষণ আগে কয়েকজন কয়েদিকে বাইরে ফুটবল খেলতে দেখেছে। রিচার্ড যদি চায় তাদের সাথে বাজি ধরে অনেক টাকা জিততে পারে। রিচার্ড জানতে চায় এটা কিভাবে সম্ভব। ওয়ার্ড তখন তাকে জানায় যে সে অনেক ভালো একজন গোলকিপার, তাই সে তাদের সঙ্গে খেলা নিয়ে বাজি ধরতে পারে। তো রিচার্ড তখন ওয়ার্ডকে নিয়ে সেখানে চলে যায়। আর সে সেই ফুটবল খেলতে থাকা কয়েদিগুলোকে গিয়ে বলে যে সে তাদের সাথে একটি বাজি ধরতে চায়। আর এই বাজিটা হচ্ছে ওয়ার্ড এখানে গোলকিপার হিসাবে থাকবে
তারা যদি ওয়ার্ডের পোস্টে গোল করতে পারে তাহলে তারা জিতে যাবে, আর যদি গোল না করতে পারে তাহলে রিচার্ড জিতে যাবে। সেখানে থাকা সবার কাছেই বিষয়টি অনেক ইন্টারেস্টিং লাগছিল, তাই তারা সবাই তখন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে খেলা শুরু করে দেয়। অন্যদিকে এমন সময় কারাগারে মিরিগেট নামক সেই মেয়েটি চলে আসে, যাকে আমরা মুভির শুরুতে পার্টিতে দেখেছিলাম। সে তার বাবার সঙ্গে কারাগারে কিছু জিনিসপত্র ডেলিভারি করতে এসেছে। তো মিরিগেটের বাবার নাম ছিল জ্যাক, আর জ্যাক এখানে মালামাল ডেলিভারি দেওয়ার সময় তার নজর পড়ে ওয়ার্ডের দিকে। অন্যদিকে মিরিগেটও দূর থেকে কয়েদিদের দেখছিল। প্রত্যেকটি কয়েদি এখানে গোল করার চেষ্টা করছিল, কিন্তু এক এক করে ওয়ার্ড সবার গোল আটকে ফেলে। এখানকার যেই খেলোয়াড় যত চালাকি হোক না কেন, তারা কেউ ওয়ার্ডের চোখ ফাঁকি দিয়ে গোল করতে পারছিল না। এটা দেখে সঙ্গে সঙ্গে মিরিগেট সেখানে চলে আসে, আর সেও এখানে গোল করার চেষ্টা করে, কিন্তু এটা দেখে তাড়াতাড়ি করে সেখানে জ্যাক এবং স্মিথ চলে আসে। স্মিথ সমস্ত কয়েদিদের উপর প্রচণ্ড হারে রেগে যায়, আর সে ওয়ার্ডের কাছ থেকে বলটি নিয়ে সমস্ত কয়েদিদেরকে তাদের কাজে যেতে বলে। এদিকে জ্যাক তার মেয়ের উপর প্রচণ্ড রেগেছিল, কারণ মিরিগেটকে এখানে জার্মানি কয়েদিদের কাছ থেকে দূরে থাকতে বলা হয়েছিল। এবার কিছুদিন পর একদিন রাতের বেলা স্মিথ সমস্ত কয়েদিদের বাইরে ডাকে। এরপর সে সবাইকে খুশি হয়ে জানায় যে ইংল্যান্ড এবং জার্মানির মাঝে যুদ্ধ শেষ হয়ে গেছে। এটা শুনে প্রত্যেকটি কয়েদি আনন্দ উল্লাসে ফেটে ওঠে, এবং স্মিথ আরও বলে জার্মান ইংল্যান্ডের কাছে আত্মসমর্পণ করেছে, কিন্তু তাই বলে তারা তাদেরকে এখনই ছাড়ছে না, তাদের সবাইকে তাদের প্রাপ্য শাস্তি পেতেই হবে। এবার কিছুদিন পর জ্যাক একটি ফুটবল টিমের খেলা দেখছিল, আর এই ফুটবল টিমটি মূলত তারই ছিল। সে তার টিমের খেলা দেখানোর জন্য একজন স্পন্সরকেও তার সঙ্গে করে নিয়ে এসেছে, কিন্তু এই টিমের গোলকিপারের পারফরমেন্স ছিল খুবই বাজে, আর তার নাম হচ্ছে আলফ্রেড। আলফ্রেড এখানে একটি গোলও আটকাতে পারছিল না, আর স্পন্সর টিমের এমন খেলা দেখে সেখান থেকে রাগ হয়ে চলে যায়। আর এদিকে আমরা এই ফুটবল টিমের ক্যাপ্টেন বিলকে দেখতে পাই। বিল এবং জ্যাকের মেয়ে মিরিগেট একে অপরকে ভালোবাসত। এবার সেদিন সন্ধ্যাবেলায় মিরিগেট একটি পার্টি করতে আসে, আর তার বাবা তাকে ড্রপ করতে এসেছিল। তবে পরের দিন আবার তাদের টিমের একটি ম্যাচ রয়েছে, তাই জ্যাক চাইছিল মিরিগেট এবং তার টিমের সবাই যেন আজকে রাতে বিশ্রাম নেয়, কারণ মিরিগেট তাদের পুরো ফুটবল টিম নিয়ে এখানে পার্টি করতে এসেছে। কিন্তু তারপরও মিরিগেট পার্টি চালিয়ে যেতে চায়। আর ঠিক এমন সময় জ্যাকের কাছে তার অনেক পুরনো একজন বন্ধু চলে আসে, যে কিনা ভেড়া বিক্রি করত। তো সে এখানে জ্যাকের কাছে ভেড়া বিক্রি করতে চাইছিল, কিন্তু জ্যাক তখন তাকে বলে, তুমি তোমার ভেড়ার অনেক দাম চাও, এত দাম দিয়ে আমি তোমার কাছ থেকে কোনো কিছুই কিনতে পারবো না। এই বলেই জ্যাক তাকে ভেড়ার খুবই কম মূল্য বলে। এতে সেই লোকটি প্রচণ্ড রেগে যায়, আর সে জ্যাককে বলে, ঠিক আছে, তুমি আমার ভেড়ার যে কম দাম বলেছো সেই দামই আমি তোমাকে ভেড়া দেব, কিন্তু যদি কাল তোমার ওই জোগাড় ফুটবল টিম এই ম্যাচটি জিততে পারে, আর এই তোমার ফুটবল টিম কালকে যদি খেলায় হেরে যায়, তাহলে তোমাকে আমার বলা দামই ভেড়া কিনতে হবে। এই বলে সেই লোকটি সেখান থেকে চলে যায়। জ্যাক তখন দৌড়ে সেই পার্টির মধ্যে চলে আসে, আর এসে দেখে তার পুরো ফুটবল টিম পার্টিতে ব্যস্ত ছিল। সে তখন তার টিমের সবাইকে বলে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে, এবং বলে অবশ্যই কাল তোমাদেরকে অনেক ভালো পারফর্ম করতে হবে। সবাই বাধ্য হয়েই তখন সেখান থেকে চলে যায়, কিন্তু জ্যাকের টিমের গোলকিপার আলফ্রেডো তার কোনো কথাই শুনতে চাইছিল না। তাই আলফ্রেডোর সঙ্গে সেখানে জ্যাকের অনেক ঝগড়া শুরু হয়ে যায়। তাই মিরিগেট তখন তাড়াতাড়ি করে তার বাবাকে সেখান থেকে নিয়ে আসে। এবার পরের দিন অনেক চিন্তা ভাবনা করে কারাগারে জ্যাক আসে। জ্যাক স্মিথের সাথে ওয়ার্ডের ব্যাপারে কথা বলছিল, কারণ তার টিমে এখন কোনো গোলকিপার ছিল না। তাই সে স্মিথের সাথে কথা বলে ওয়ার্ডকে তার সঙ্গে করে নিয়ে আসে, কিন্তু গাড়িতে বসে ওয়ার্ডকে বলে, তোমরা জার্মানরা হচ্ছে আমাদের শত্রু, তাই আমার ভালো আচরণ দেখে ভুল করেও আমাকে বন্ধু ভেবে বসো না। আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি কারণ একটাই, তোমাকে আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। এরপর জ্যাক তাকে একটি জায়গাতে এনে নেমে যাওয়ার পর সে ওয়ার্ডকে সাবধান করে দেয়। সে বলে যে সে এখন ওয়ার্ডকে একটি জায়গাতে নিয়ে যাবে যেখানে তার ফুটবল টিম রয়েছে, আর সেই ফুটবল টিমের সঙ্গেই আজকে ওয়ার্ডকে খেলতে হবে। কিন্তু ওয়ার্ড যেন কোনোভাবেই সেখানে গিয়ে কোনো প্রকার কথা না বলে। জ্যাক সবাইকে বলবে যে তার গলায় সমস্যা হয়েছে, এই কারণে সে কথা বলতে পারছে না, কারণ ওয়ার্ড কথা বললেই সবাই বুঝে যাবে যে সে জার্মানি না, তাই তাকে সকলের কাছ থেকে তার পরিচয় লুকিয়ে রাখতে হবে। কিন্তু ওয়ার্ড এতে মানা করে দেয়। সে বলে যে সে কোনোভাবেই তার পরিচয় লুকিয়ে রাখতে পারবে না। আর এতে জ্যাক রেগে গিয়ে তখন তাকে বলে, তোমার কি পছন্দ? তুমি কি জেলখানায় পড়ে পড়ে টয়লেট পরিষ্কার করতে চাও, নাকি আমার টিমে ফুটবল খেলতে চাও? ওয়ার্ড তখন বলে যে আমি ফুটবল খেলতে চাই। ওয়ার্ড খেলতে রাজি হয়, তাই জ্যাক ওয়ার্ডকে তার টিমের সঙ্গে দেখা করতে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে ওয়ার্ড ভুল করে কথা বলে ফেলে, আর এতে জ্যাকের ফুটবল টিমের সবাই অল্প সময়ের মধ্যে বুঝতে পারে যে সে আসলে একজন জার্মানি। তাই তারা কেউই ওয়ার্ডের সঙ্গে খেলতে চাইছিল না, কারণ জার্মানিদেরকে তারা সবাই ঘৃণা করত। তবে জ্যাক তাদের সবাইকে বুঝিয়ে বলার চেষ্টা করে যে আজকের ম্যাচটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আর তাদের টিমে একজনও গোলকিপার নেই, এজন্য তাদেরকে বাধ্য হয়ে নতুন প্লেয়ারের সঙ্গেই খেলতে হবে। যদিও সবাই এখানে ওয়ার্ডকে নানাভাবে ছোট করে কথা বলছিল, কিন্তু অবশেষে তাদেরকে বাধ্য হয়ে ওয়ার্ডের সঙ্গে খেলা শুরু করতে হবে।
তারা সবাই মিলে সোজা ফুটবল মাঠে চলে যায় যেখানে তাদের ম্যাচটি শুরু হবে। যদিও ওয়ার্ড অনেক ভালো একজন গোলকিপার ছিল, কিন্তু আজকে সে অনেক নার্ভাস ফিল করছিল। কারণ এটা ছিল অনেক বড় একটা ম্যাচ, তাও আবার তাকে তার শত্রুপক্ষের দেশের হয়েই খেলতে হচ্ছে। এবার কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যায়। প্রতিপক্ষ দল ওয়ার্ডের মনোযোগ নষ্ট করে সেখানে গোল করতে চাইছিল। যদিও প্রথমে ওয়ার্ড অনেক নার্ভাস ফিল করছিল, কিন্তু কাছাকাছি বল আসতেই সে যেন তার ভেতরে অন্য এক পাওয়ার ফিরে পায়। সে খুবই দক্ষতার সাথে একের পর এক গোল আটকাতে থাকে, যেটা দেখে জ্যাক অনেক ইমপ্রেস হয়ে যায় এবং হাততালি দিতে থাকে। এমনকি তাদের পুরো টিমের যে লিডার রয়েছে সেই লিডারও ওয়ার্ডের খেলা দেখে খুবই ইমপ্রেস হয়ে যায়। এদিকে তাদের প্রতিপক্ষ টিম বুঝতে পারে যে তাদের টিমের গোলকিপার আসলেই অনেক দক্ষ, তাই তারা অনেক সতর্কতার সাথে আবারও খেলতে শুরু করে। এমনকি তারা বিভিন্ন কৌশল কাজে লাগিয়েও গোল করার চেষ্টা করছিল। তবে তারা যে কোনো ডিরেকশন থেকেই গোল করার চেষ্টা করুক না কেন, ওয়ার্ড প্রতিবারই সমস্ত দিক থেকে বল আটকে দিচ্ছিল। এতে দর্শকরা ওয়ার্ডের খেলা দেখে খুব ইমপ্রেস হয়ে যায় এবং তারা সবাই ওয়ার্ডকে চিয়ার আপ করতে শুরু করে, কারণ তারা আজ পর্যন্ত এত ট্যালেন্ট গোলকিপার কখনোই দেখেনি। এদিকে টিমের বস লক্ষ্য করে যে ওয়ার্ডের ভিতরে শুধু বল আটকানোর ক্ষমতাই নয়, বরং বল দিয়ে দূর থেকে প্রতিপক্ষকে অ্যাটাক করার ক্ষমতাও রয়েছে। সেই সাথে সে খুবই নিখুঁতভাবে টার্গেট করে নিজের টিমকে বল পাস করতে পারে, ফলে এতে তার টিমের কাউন্টার অ্যাটাক করাটা খুবই সহজ হয়ে যায়। তো তাদের টিম এই সুযোগকে কাজে লেগে খুব ভালোভাবে খেলছিল। ওয়ার্ড ফুটবল ক্যাচ ধরে সেটাকে তার টিমের কাছে ছুঁড়ে মারছিল, ফলে তার টিম প্রতিপক্ষ গোলকিপারকে হারিয়ে খুব সহজেই গোল করতে পারছিল। এতে করে অনেক দ্রুত গতিতে তাদের স্কোর বাড়তে থাকে, ফলে অল্প সময় তারা এই ম্যাচটি জিতে যায়। আর এই ম্যাচ জেতার মাধ্যমে জ্যাকও তার বন্ধুর সাথে বাজিতে জিতে যায়, যেটা গতকাল তার বন্ধু তার সাথে চ্যালেঞ্জ করেছিল। এটা ছিল এখনো পর্যন্ত তাদের টিমের সবচাইতে বড় স্কোর। তাই জ্যাক মনে মনে ওয়ার্ডের উপর বেশ খুশি হয়ে যায়। এরপর জ্যাক যখন ওয়ার্ডকে আবারও জেলখানায় ফিরিয়ে দিয়ে যাচ্ছিল, ওয়ার্ড তখন জ্যাককে বলে, তুমি চাইলে আমি তোমার টিমে নিয়মিত খেলতে পারি, এমনকি এর চাইতেও আরো অনেক দুর্দান্ত পারফর্ম করতে পারি। এতে করে আপনার ফুটবল টিমের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে যাবে। তবে এই জন্য আপনাকে আমাকে কারাগার থেকে বের করতে হবে। এই কথা বলে ওয়ার্ড সেখান থেকে চলে যায়। এরপর জ্যাক তার বাড়িতে এসে দেখতে পায় যে তার মেয়ে মৃগের তার উপর প্রচন্ড রেগে আছে, কারণ তার বাবা এভাবে একজন জার্মানি প্লেয়ারকে তাদের টিমে নেওয়াটা তার মোটেও পছন্দ ছিল না। তবে শুধুমাত্র মিগেটই নয়, বরং জ্যাকের পুরো ফ্যামিলি তার উপর রেগেছিল, কারণ তারা কেউ জার্মানি সোলজারদের পছন্দ করতো না। তবে জ্যাক সবাইকে বোঝানোর চেষ্টা করে। সে বলে সমস্ত জার্মান সোলজার এক নয়। তাছাড়া ওয়ার্ড আজকে আমাদের টিমের জন্য অনেক ভালো পারফর্ম করেছে। তার কাছে মনে হচ্ছে যে ওয়ার্ড তাদের টিমের জন্য লাকি হিসাবে এসেছে, তাই তাকে তার জাতি দিয়ে বিবেচনা না করে একজন মানুষ হিসাবে বিবেচনা করা উচিত। সে ওয়ার্ডকে শুধুমাত্র ফুটবল টিমের জন্যই নয়, বরং কাল থেকে সে তার দোকানেও তাকে কাজ দিবে। এতে করে তার পরিবারের লোক তার উপর আরও রেগে যায়। তবে জ্যাক তাদের কোনো কথাই শুনতে প্রস্তুত ছিল না। এবার বেশ কয়েকদিন পর দেখা যায় জ্যাক সত্যি সত্যি ওয়ার্ডকে জেলখানা থেকে ছাড়িয়ে এনেছে। সে ওয়ার্ডকে এখন তার দোকানে একজন সেলসম্যান হিসাবে রেখেছে। তবে ওয়ার্ড বিষয়টি এখানে মোটামুটি সবাই মেনে নিলেও মিগেট কোনোভাবেই মানতে পারছে না। তাই সে সবসময় ওয়ার্ডের পেছনেই লেগে থাকে। তো আজকে সে ওয়ার্ডকে বলে যে ওয়ার্ড চাইলেও এখানে বেশি দিন থাকতে পারবে না। সে তাকে কোনোভাবেই এখানে থাকতে দিবে না, তাই সে যেন এখান থেকে দ্রুত চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে নেয়। তবে মিগেটের কথায় ওয়ার্ড তেমন একটা রিয়াকশন দেখায় না। সে চুপচাপ নিজের মতো করে কাজ করে। এরপর আমরা দেখতে পাই একদিন মিগেটের কাছে তার বান্ধবী জেস্টি আসে, কারণ জেস্টি ওয়ার্ডের ব্যাপারে জানতে পেরেছিল সে একজন জার্মানি সোলজার। সে তখন মিগেটকে এসে বলে, তোমরা নাকি একজন জার্মানি সোলজারকে তোমাদের দোকানে জায়গা দিয়েছো। তোমরা ইউরোপিয়ান হয়ে কিভাবে এই কাজ করতে পারো? তোমরা কি ভুলে গিয়েছো জার্মানিরা আমাদের সঙ্গে কি কি করেছিল? এসব বলে জেস্টি মিগেটকে ওয়ার্ডের বিরুদ্ধে উস্কানি দিচ্ছিল, যাতে করে ওয়ার্ড তাড়াতাড়ি এখান থেকে চলে যায়, কারণ এখন তার বয়ফ্রেন্ড আলফ্রেডের জায়গাটা ওয়ার্ডই নিয়ে নিয়েছে। তো জেস্টির কথা শুনে মিগেট ওয়ার্ডের উপর আরও রেগে যায়, আর সে প্রত্যেকটি মুহূর্ত তার উপর নজর রাখতে শুরু করে। এদিকে ওয়ার্ডের সঙ্গে মিগেটের ছোট বোনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা দুজনই প্রায় সময় গল্প করত, কিন্তু মিগেট যখন এটা দেখে তখন সে ওয়ার্ডের উপর খুব সিরিয়াসভাবে রেগে যায়। সে তখন ওয়ার্ডের কাছে এসে বলে, তুমি আমার অথবা আমার পরিবারের কাছে আসার চেষ্টাও করবে না। আমার বাবা তোমাকে বাড়িতে আশ্রয় দিয়েছে বলে তুমি এটা ভেবো না যে আমরা সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছি। তোমাকে আমাদের বন্ধু বানিয়ে নিয়েছি। তোমরা আমাদের উপর যে জুলুম করেছো আমরা কখনোই তা ভুলব না। তোমরা আমাদের কাছ থেকে আমাদের তারুণ্য ছিনিয়ে নিয়েছো, আমাদের অনেক কাছের মানুষকে তোমরা হত্যা করেছো। যখন পৃথিবীর সকল বাচ্চাদের মতো হেসে খেলে বড় হওয়ার কথা ছিল, তখন আমরা সবাই মৃত্যু আতঙ্কে তোমাদের ভয়ে পালিয়ে থাকতাম। তোমরা আমার কাছ থেকে আমার অনেক কাছের বন্ধুদেরকেও ছিনিয়ে নিয়েছো। একটা সময় ছিল যখন তোমরা আমাদের কাছ থেকে আমাদের হাসি কেড়ে নিয়েছো, আমাদের বাড়ি কেড়ে নিয়েছো, আমাদের বন্ধুদের কেড়ে নিয়েছো, এবং কোনো জায়গায় গেলে সর্বদা আমাদের প্রার্থনা করতে হয়েছে যে আমরা ঠিকমতো বাড়িতে পৌঁছাতে পারবো। আর তুমি এখন আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে এসেছো। কিন্তু ওয়ার্ড তখন তাকে বলে, যদি সেম কথা আমি তোমাকে বলি, তুমি যে কথাগুলো বললে সেগুলো আমাদের সঙ্গেও তোমরা করেছো, তাহলে কি সেটা তোমরা বিশ্বাস করবে? তোমরা আমার কাছ থেকে আমার অনেক আপনজনকে ছিনিয়ে নিয়েছো,
আমাদের অনেক পরিবারের সদস্যদেরকেও তোমরা হত্যা করেছো। তারপরও তো আমরা তোমাদের উপর কোনো অভিযোগ করিনি। কারণ এতে আমার তোমার কোনো দোষ ছিল না। দোষ হচ্ছে আমাদের পৃথিবীর বিশেষ কিছু মানুষের, যাদের জন্য পুরো বিশ্বের যুদ্ধ লেগেছিল এবং এই যুদ্ধে বলিদান দিতে হয়েছিল আমাদের মতো সাধারণ মানুষদের। যেটার জন্য ভুক্তভোগী শুধুমাত্র তোমরা নও, বরং আমরাও। কারণ যুদ্ধ কখনোই কোনো দেশের শান্তি বয়ে আনে না। ওয়ার্ডের এসব কথা শুনে মিগেট সেখানে আর কিছুই বলতে পারে না। সে বুঝতে পারে যে ওয়ার্ড ঠিকই বলছে। এদিকে ওয়ার্ড সেখান থেকে মন খারাপ করে একটি স্টোর রুমে চলে আসে। তার আসলে মিগেটের কথাগুলো শুনে খুব খারাপ লাগছিল, কারণ সেও বুঝতে পারছিল যে যুদ্ধের কারণে মিগেট তার লাইফের অনেক কিছুই হারিয়েছে। এরপর ঠিক এমন সময় ওয়ার্ড সেখানে একটি পুরনো ফুটবল দেখতে পায়। সে তখন সেই ফুটবলটি নিয়ে বাইরে এসে প্র্যাকটিস করতে থাকে। ওয়াট সারাদিনই জ্যাকের নানা ধরনের কাজ করে দিত, আর যখনই সে একটু ফ্রি হতো তখনই সে ফুটবল খেলে সময় কাটাতো। পাশাপাশি সে মিগেটের বোনকেও হাঁটা শেখাতো, কারণ সে হাঁটতে পারতো না। ওয়াট খুবই পরিশ্রমী ছিল, আর তার সঙ্গে যতই যে খারাপ ব্যবহার করুক না কেন, সে সবার সাথেই ভালো আচরণ করত এবং সবাইকে সাহায্য করার চেষ্টা করত। এসব দেখে আস্তে আস্তে ওয়ার্ডের প্রতি মিগেটের ধারণা বদলাতে শুরু করে। মিগেটদের দোকানে আবার মিগেটের বেশ কিছু পোষা পাখি ছিল, যাদেরকে মিগেট খুবই ভালোবাসত। একদিন ভুলবশত একটি পাখি খাঁচা থেকে বেরিয়ে যায়। মিগেট অনেক চেষ্টা করেও পাখিটিকে ধরতে পারছিল না। তবে এমন সময় ওয়াট সেটা লক্ষ্য করে দ্রুত সেখানে চলে আসে আর খুব সহজেই মিগেটকে পাখিটি ধরে দেয়। মিগেট এতে তার উপর অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় যে আস্তে আস্তে মিগেট ওয়াটকে বন্ধু ভাবা শুরু করেছে। সে প্রায় সময় লুকিয়ে লুকিয়ে ওয়াটকে দেখতো আর ভাবতো যে সে ওয়াটকে যতটা খারাপ ভেবেছিল, আসলে ওয়াট তেমন নয়। তো এভাবেই ওয়ার্ডের দিন খুব ভালোভাবেই কাটছিল। এর মাঝে আবার জ্যাকের টিমের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ ছিল, আর ওয়ার্ডের জন্যই তারা পরপর খুবই ভালোভাবে এই ম্যাচগুলো জিতে যায়। এবার সেদিন জেলখানায় দেখা যায় হঠাৎ করেই সমস্ত কয়েদিদেরকে স্মিথ মুভি দেখার ব্যবস্থা করে দেয়, যেটা কিনা ছিল তৃতীয় বিশ্বযুদ্ধের উপর তৈরি করা একটি মুভি, যেখানে দেখানো হয়েছে নাৎজি সোলজাররা কিভাবে ইউরোপিয়ান মানুষের উপর অত্যাচার চালিয়েছিল, হত্যাকাণ্ড চালিয়েছিল এবং কিভাবে নৃশংসভাবে লক্ষ লক্ষ মানুষের লাশের স্তূপ তৈরি করেছে। সেই ভয়ানক চিত্রগুলোই দেখানো হচ্ছিল। আর নাৎজি সোলজার মূলত জার্মানি সোলজারদেরকেই বলা হতো। তো এখানে এমন মানুষের ভয়াবহ অবস্থা দেখার পর এখানকার সবাই অনেক ইমোশনাল হয়ে যায়, আর ওয়ার্ডেরও তার অতীত জীবনের কিছু কথা মনে পড়ে যায়। ওয়ার্ড আসলে একজন নাৎজি সোলজার হলেও সে খুব ভালো মনের মানুষ ছিল। যুদ্ধ চলাকালীন সময় তাদের ক্যাম্পের কাছে ইংল্যান্ডের বাচ্চারা ফুটবল খেলছিল। ওয়ার্ড তখন তাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে এবং সেও তাদের ফুটবল খেলা এনজয় করতে থাকে। কিন্তু এমনই সময় বাচ্চারা ফুটবল খেলতে খেলতে একটি বল ক্যাম্পের ভিতরে চলে আসে। সেটা দেখে ওয়ার্ডের টিম লিডার কৌশলে সেই বাচ্চাটিকে কাছে ডেকে গুলি করে মেরে ফেলতে চাইছিল। কিন্তু ঠিক তখনই সেখানে ওয়ার্ড এসে তার লিডারের প্রতিবাদ করে, আর সে কোনো মতে ছেলেটিকে বাঁচিয়ে নেয়। যদিও এতে তার অনেক রিস্ক ছিল, তারপরও সে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। এবার ঘটনা চলে আসে বর্তমান সময়। দেখা যায় যে একজন কয়েদি এখানে মহিলা সেজে এসেছে, আর সে হঠাৎ করে নাৎজি সোলজারদের উপর আক্রমণ করে বসে, যে কিনা বর্তমানে এই জেলেরই একজন কয়েদি ছিল। এভাবে করে সেখানে জার্মানি এবং ইংল্যান্ডের কয়েদিদের মধ্যে বিশাল একটি ফাইট শুরু হয়ে যায়। তবে এখানকার সার্জন স্মিথ চুপচাপ তা দেখছিল, কারণ সে মনে মনে এটাই চাইছিল, জার্মানিদেরকে অত্যাচারিত হতে দেখলে তার বেশ ভালো লাগে। এবার পরের দিন সকালে দেখা যায় যে সোলজারকে গতকাল মেরেছিল সে সোলজার লজ্জায় নিজেকে নিজে শেষ করে দিয়েছে, যেটা দেখে ওয়ার্ডের বেশ খারাপ লাগে। ওয়ার্ড তখন দৌড়ে চলে যায় স্মিথের কাছে এবং চিৎকার করে তাকে প্রচন্ড আকারে গালাগালি করতে থাকে, কারণ সে এটা ভালোভাবেই বুঝতে পেরেছিল যে নাৎজি সোলজারদেরকে ট্র্যাপে ফেলানোর জন্যই স্মিথ ইচ্ছা করে সবাইকে গতকাল এই মুভি দেখিয়েছে। তাই ওয়ার্ড স্মিথকে সেই কয়েদিদের মৃত্যুর জন্য দায়ী করছিল এবং বলছিল যে তার লজ্জা হওয়া উচিত। যুদ্ধ তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, আর এই যুদ্ধে তাদের দুটি দেশের মানুষকেই অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু যদি তারা মন থেকে কখনো ভালো মানুষ না হতে পারে, তাহলে মানুষ মানুষের মাঝে এই যুদ্ধ কখনোই শেষ হবে না। এবার ওয়ার্ডকে সেখান থেকে কয়েকজন পুলিশ অফিসার জোর করে টেনে নিয়ে যায়। এদিকে স্মিথ দেখতে পায় যে ওয়ার্ডের কাছ থেকে একটি লকেটের মতো জিনিস নিচে পড়েছে। সে তখন এটা হাতে নিয়ে দেখতে পায় যে এটা অকুপেড এরিয়া সিম্বল, অর্থাৎ যুদ্ধের সময় জার্মানি ইউরোপের যে সমস্ত জায়গাগুলোতে দখল করেছিল সেই দখলকৃত মানুষদের সিম্বল ছিল এটা। এতে করে স্মিথের মনে কিছুটা অনুশোচনা বোধ হয়। সে চিন্তা করে জার্মানিরাও ইংল্যান্ডের অনেক অত্যাচার সহ্য করেছিল। এদিকে এই ঘটনার পর ওয়ার্ডের অনেক বেশি মন খারাপ হয়ে থাকে, কারণ ইউরোপীয়দের বিভিন্ন কথার কারণে নিজেকে অনেক ছোট মনে হতো। তাই মিগেট তখন নানাভাবে তার মন ভালো করার চেষ্টা করত এবং তার সঙ্গে সে প্রায় সময় গল্প করত। তো একদিন এভাবে মিগেট ওয়ার্ডকে বলে সে ডান্স অনেক পছন্দ করে, আর এই কারণে মূলত সে পার্টি করতে পছন্দ করে, কারণ সেখানে গিয়ে ডান্স করলে সে অতীতের সমস্ত কষ্ট ভুলে থাকতে পারে। মুহূর্তের মধ্যেই যেন তার জীবনের সমস্ত আনন্দ চলে আসে এবং ডান্স তাকে জীবনে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। এসব শুনে ওয়ার্ড তখন মিগেটকে বলে, তুমি জানো, আমার কাছে ফুটবল খেলা অনেকটা ড্যান্সের মতোই। আমি যখন ফুটবল খেলি তখন আমি আমার সমস্ত কষ্ট ভুলে যাই। ফুটবল আমার কাছে অনেক বড় একটি শখ। তাই তোমার বাবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ।
তারা দুজন মিলে এইসব ব্যাপারে কথা বলছিল, কিন্তু ঠিক তখনই তাদের মাঝে বিল চলে আসে, যে কিনা ছিল মিগেটদের ফুটবল টিমের ক্যাপ্টেন। তো মিগেট এভাবে ওয়ার্ডের সঙ্গে কথা বলাটা তার একদম পছন্দ হচ্ছিল না। তাই মিগেট সেখান থেকে চলে গেলে সে ওয়ার্ডের কাছে এসে বলে, মিগেট শুধুমাত্র আমার, তাই দ্বিতীয়বার তোমাকে যেন মিগেটের আশেপাশে না দেখি। যদি মিগেটের সঙ্গে তুমি মেশার চেষ্টা করো তাহলে তোমাকে অনেক পস্তাতে হবে। তবে ওয়ার্ড তার এসব কথার কোনো উত্তর দেয় না। এবার পরের দিন তাদের একটি ফুটবল ম্যাচ ছিল। সেই ম্যাচে ওয়ার্ড যখন ফুটবলটিকে ধরতে পারে তখন সে ফুটবলটিকে পাস না করে দিয়ে সেখানে থেমে যায়, আর সে ফুটবলটি নিয়ে বিভিন্ন ড্যান্সের স্টেপ দেখাতে থাকে। তবে কেউ বুঝতে পারছিল না যে ওয়ার্ড কেন এইসব করছে। এমনকি মিগেটের বয়ফ্রেন্ড বিলো এখানে কনফিউজ হয়ে যায়। তবে শুধুমাত্র মিগেট ওয়ার্ডকে দেখে হাসছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে ওয়ার্ড আসলে তাকে স্টেপগুলো দেখিয়ে তাকে ডান্সের ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করছিল। এতে তাদের দুজনের মধ্যে এখানে এক ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। এবার পরের দিন অনেক খুশি মনে মিগেটের কাছে জাস্টি আসে। জাস্টি তখন মিগেটকে বলে, যুদ্ধ এখন পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে, তাই কারাগারে যে সমস্ত জার্মানি সোলজাররা রয়েছে তাদের সবাইকে ইংল্যান্ডে থেকে জার্মানিতে পাঠিয়ে দেওয়া হবে। জেস্টি আসলে এখানে এই কারণেই খুশি হচ্ছিল যে ওয়ার্ডও তো একজন জার্মানি সোলজার, তাই সে এখান থেকে চলে গেলে তার বয়ফ্রেন্ড আলফ্রেডো আবার নিজের জায়গায় ফিরে পাবে। তবে এই খবরটি শুনতে পেয়ে মিগেটের খুব খুশি হওয়ার কথা ছিল, কিন্তু এখন তার কেন যেন অনেক খারাপ লাগছিল। সে চাইছিল না ওয়ার্ড তাদেরকে ছেড়ে চলে যাবে, কারণ এতগুলো দিন ওয়ার্ডের প্রতি যে অদ্ভুত এক ধরনের মায়া তৈরি হয়ে গিয়েছিল মিগেটের। আর ওয়ার্ড চলে যাওয়ার খবর পেয়ে মিগেটের পরিবারের সবাই অনেক মন খারাপ করছিল। তবে ওয়ার্ড তাদের সবাইকে জানায় যে আরও এক সপ্তাহ সে তাদের মাঝে থাকবে, কারণ সামনের সপ্তাহে তাদের অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আছে, তাই সে সেই ম্যাচটি খেলে যেতে চায়। এটা শুনে মিগেট এবং তার পরিবারের সবাই অনেক খুশি হয়ে যায়। তাই তারা সবাই মিলে আজকে ওয়ার্ডের সঙ্গে অনেক মজা করে ডিনার করে এবং তারা অনেক গল্পগুজব করে। তবে এখানে মিগেটের আচার আচরণ দেখে তার পরিবারের সবাই বুঝতে পারে যে মিগেট আসলে ওয়ার্ডকে পছন্দ করতে শুরু করেছে। তবে মিগেট পুরোপুরিভাবেই চেষ্টা করছিল যাতে সে কোনোভাবেই ওয়ার্ডের উপর আকৃষ্ট না হয়, কিন্তু ওয়ার্ডের ভালো আচরণ সবসময় তাকে মুগ্ধ করছিল। তো এবার কয়েকদিন পর তাদের সেই কাঙ্ক্ষিত ম্যাচের দিন চলে আসে। প্রতিবারের মতো ওয়ার্ড এই ম্যাচে অনেক দুর্দান্ত পারফরমেন্স করেছিল। তো এইদিকে সেই টিমের কোচ অর্থাৎ জ্যাক তখন তাদের টিমের ম্যাচটি দেখছিল। ঠিক তখনই সে তার একজন পরিচিত মানুষকে দেখতে পায়, যে কিনা তাদের এই ম্যাচ দেখতে এসে। এই ব্যক্তি আসলে ছিল ম্যানচেস্টার শহরের অনেক বড় একটি ফুটবল টিমের হেড কোচ, যার অনেক খ্যাতি রয়েছে কারণ সে ছিল ইংল্যান্ডের সবচাইতে ফেমাস ফুটবল টিমের হেড কোচ। তবে জ্যাক বুঝতে পারছিল না যে সে এখানে কেন এসেছে, কিন্তু আসলে এই হেড কোচ তার টিমের জন্য একজন দক্ষ প্লেয়ারকে খুঁজছিল। তাই সে আজকে এখানে আগ্রহ নিয়ে ম্যাচটি দেখতে এসেছে, নতুন কোনো প্লেয়ারের সন্ধান পাওয়া যায় কিনা। তো ম্যাচের বিরতির সময় দেখা যায় যে এই খবরটি জানতে পেরে জ্যাক তার টিম মেম্বারদের কাছে চলে আসে। সে এখানে তার টিমের সবাইকে বলে, আজকে তোমাদের কাছে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে, তোমরা এখান থেকে সরাসরি আন্তর্জাতিক টিমে যেতে পারো। আজকে তোমাদের খেলা দেখার জন্য ম্যানচেস্টার শহরের হেড কোচ এখানে এসেছে, তাই যদি তোমরা তোমাদের দক্ষতা দিয়ে তার নজরে আসতে পারো তাহলে মনে করবে যে তোমাদের ভাগ্য খুলে গিয়েছে, কারণ যে প্লেয়ার তার আন্ডারে খেলতে পারে সে খুব অল্প সময়ে পুরো বিশ্বের কাছে খ্যাতি পেয়ে যায়। এরপর জ্যাক ওয়ার্ডের কাছে এসে বলে, আমি জানি ওয়ার্ড আর 2 দিন পর তুমি এখান থেকে চলে যাবে, তবে আমি চাই এই সুযোগটি তুমি অন্তত মিস করো না। এসব কথা শুনে ওয়ার্ড তার মনে অনেক বেশি অনুপ্রেরণা পায়। এবার কিছুক্ষণের মধ্যে আবারও খেলা শুরু হয়ে যায়। তবে প্রতিপক্ষ টিম যখন হেড কোচের ব্যাপারে জানতে পারে তখন তারাও তাদের খেলার প্রতি খুবই মনোযোগী হয়ে পড়ে। তাই তারা এবার দুর্দান্ত পারফরমেন্স করছিল, এমনকি তারা ওয়ার্ডের খেলার কৌশল বোঝার চেষ্টা করছিল। এতে করে দেখা যায় যে আস্তে আস্তে তাদের খেলার স্কোর এগিয়ে যেতে থাকে। ফলে ওয়ার্ডের টিমের কোচ জ্যাক অনেক বেশি নার্ভাস হয়ে যায়, এমনকি সে অনেক দুশ্চিন্তায় ছিল যে আজকে তার টিম মনে হয় এই খেলায় হেরে যাবে। তবে ঠিক এমনই সময় সে বাইরে দর্শকদের অনেক আওয়াজ শুনতে পায়। তাই সে যখন বাইরে তাকায় সে দেখতে পায় তাদের প্রতিপক্ষ টিম একটি ফ্রি কিক পেয়েছে, কিন্তু ফ্রি কিকের এই চান্সটি তারা কাজে লাগাতে পারে না। এদিকে ওয়ার্ড যখন মিগেটকে দেখতে পায় তখন সে খেলার প্রতি আরো অনেক বেশি মনোযোগী হয়ে ওঠে, আর সে আবারও দুর্দান্ত পারফরমেন্স করতে শুরু করে। এবার খেলার একদম লাস্ট মিনিট চলছিল, এমন সময় ওয়ার্ডের টিম শুধুমাত্র একটি গোল করতে পারলেই জিতে যাবে। তো টিমের প্লেয়াররা তখন খুব ভালোভাবে খেলার চেষ্টা করছিল। তারা খুবই দক্ষতার সাথে বল পাস করতে করতে প্রতিপক্ষ টিমের গোলকিপারের কাছে চলে যায়, আর এখানে একজন প্লেয়ার চালাকি করে ফেক মুভ করলে প্রতিপক্ষের গোলকিপার কনফিউজ হয়ে যায়। এর ফলে শেষ মুহূর্তে এসে তারা একটি গোল করতে পারে। জ্যাক তখন খুশিতে অনেক আত্মহারা হয়ে যায়, এমনকি দর্শকরা তাদের টিমের জন্য অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতে থাকে, কারণ টান টান উত্তেজনার পর আজকের এই ম্যাচটিও তারা জিতে গিয়েছে। আর এই পুরো ম্যাচে সবচাইতে দুর্দান্ত পারফরমেন্স করেছে ওয়ার্ড, তাই ওয়ার্ডের এই পারফরমেন্স হেড কোচকেও মুগ্ধ করেছে। এই কারণে সবাই ম্যাচ জেতার পর সেখানে সেলিব্রেট করছিল, আর অন্যদিকে ওয়ার্ডের সঙ্গে কথা বলার জন্য হেড কোচ তার কাছে চলে আসে। সে ওয়ার্ডকে ম্যানচেস্টার ফুটবল ক্লাবে আসার জন্য ইনভাইট করে।
তবে ওয়ার্ড অনেক বেশি কনফিউজ ছিল যে সে এখানে যাবে কি। কিন্তু তার পরের দিনই ওয়ার্ডের জার্মানি ফিরে যাওয়ার কথা ছিল। তাই ওয়ার্ড সেদিন নিজের দেশে ফিরে যাওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। তবে ওয়ার্ডেরও এখানে মৃগেল এবং তার পরিবারের জন্য বেশ মন খারাপ লাগছিল। তবে এমন সময় ওয়ার্ড দূর থেকে একটি জার্মানি গান শুনতে পাচ্ছিল, যেটা ইংল্যান্ডের কোনো জায়গাতেই বাজানোর কথা ছিল না। তাই সে অবাক হয়ে গানটির পিছু করতে করতে একটি ক্লাবের সামনে গিয়ে পৌঁছায়। আর সেখানে যাওয়ার পর সে দেখতে পায় সেখানে মৃগেলের পরিবার এবং তার ফুটবল টিমের প্রত্যেকটি সদস্য ছিল। তারা আসলে ওয়ার্ডকে বিদায় জানানোর জন্য একটি পার্টির আয়োজন করেছে। আর এতে ওয়ার্ড অনেকটাই ইমোশনাল হয়ে যায়। তবে পাশাপাশি তার অনেক আনন্দ লাগছিল। তবে এদিকে মৃগেল বারবার ওয়ার্ডের দিকে দেখছিল, আর না চাইতেই ওয়ার্ডের চোখ বারবার মৃগেলের দিকে পড়ছিল। তারা দুজনই আসলে নিজের অজান্তে দুজনকে ভালোবেসে ফেলেছে, যেটা আজকে তারা দুজনই অনুভব করতে পারছে। তাই তারা দুজন আজকে একে অপরের সঙ্গে অনেক গল্প করে, এমনকি তারা সেই পার্টিতে একে অপরের সঙ্গে অনেক ড্যান্সও করে। এদিকে এই দৃশ্য দেখে বিল প্রচণ্ড রেগে যায়। সে তখন ওয়ার্ডকে সেই পার্টি থেকে টেনে বাইরে নিয়ে আসে। বাইরে প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছিল। বিল তখন ওয়ার্ডকে বলে, তোকে না বারবার বলেছিলাম মৃগেলের কাছ থেকে দূরে থাকতে, মৃগেল শুধুমাত্রই আমার, ওর উপর শুধু আমার অধিকার আছে। কিন্তু ওয়ার্ড তখন তাকে বলে, আমি মৃগেলের কাছ থেকে দূরেই ছিলাম, বরং মৃগেলই আমার কাছে এসেছে। তাছাড়া আমি অনেকবার দেখেছি তুমি মৃগেলের সাথে খুবই বাজে আচরণ করছো। এমনকি যে কোনো বিষয়ে মৃগেলের মতামতের কোনো গুরুত্বই তোমার কাছে ছিল না। হয়তো এই কারণেই মৃগেল আস্তে আস্তে তোমার কাছ থেকে দূরে সরে এসেছে। একথা শুনে বিল তখন তাকে বলে, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কেমন আচরণ করবো সেটা আমি তোমার কাছে শুনবো? ঠিক আছে, তোর সঙ্গে আমার তাহলে আজকে একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তুই এবং আমি দুইজনই গোল দেওয়ার কম্পিটিশন করব। এতে যে জিতবে মৃগেল তার। এরপর তারা সেখানে দুইজন কম্পিটিশনের জন্য তৈরি হয়ে যায়। প্রথমে বিল গোল দিতে যায়, কিন্তু সে ব্যর্থ হয়। তবে এমন সময় ওয়ার্ড সেখানে বেশ কিছুক্ষণ সময় চুপচাপ দাঁড়িয়েছে। এরপর সে সেখান থেকে চলে যেতে শুরু করলে বিল তাকে ডেকে থামায় এবং জানতে চায় যে সে কেন এখান থেকে চলে যাচ্ছে। ওয়ার্ড তখন তাকে বলে, মৃগেল কোনো খেলনা নয়, ও একজন মানুষ, ওর ইচ্ছা আছে। তাই ওর জীবনের কোনো সিদ্ধান্ত আমি কোনোভাবেই কম্পিটিশনের উপর ছেড়ে দিতে পারি না। আমার ভাগ্য সেটাই হবে যেটা মৃগেল চাই। মৃগেল যদি তোমাকে ভালোবাসে অবশ্যই মৃগেল তোমার। এ বলে ওয়ার্ড সেখান থেকে চলে যায়। সেখান থেকে সোজা ওয়ার্ড মৃগেলের রুমের সামনে চলে আসে। সে মৃগেলের দরজায় নক করছিল, কারণ সে মৃগেলের কাছ থেকে জানতে চায় যে সে আসলেই তাকে ভালোবাসে। কিন্তু ঠিক এমন সময় সেখানে মৃগেলের বাবা জ্যাক চলে আসে। সে ওয়ার্ডকে তার রুমে যেতে বলে। জ্যাক সেখান থেকে আবারও চলে গেলে ওয়ার্ড আবারও মৃগেলকে ডাকতে আসে। কিন্তু ঠিক এমনই সময় আবারও জ্যাক সেখানে এসে ওয়ার্ডকে তার কাছে ডাকে। এরপর সে ওয়ার্ডকে বলে, তুমি এবং মৃগেল দুজন দুজনকে অনেক ভালোবাসো, আর আমি এটাও জানি যে তুমি আসলেই একটা ভালো ছেলে। আমার মেয়ে মৃগেল তোমার কাছে ভালোভাবে। কিন্তু সমাজ বলেও তো একটা কথা আছে, যুদ্ধ সবে মাত্র শেষ হলো। আর এখন যদি আমি একজন জার্মানি মানুষের সাথে আমার মেয়ের বিয়ে দেই, তাহলে আমার সামাজিক অবস্থান কোথায় যাবে একবার ভাবতে পারছো? তাই তোমাদের দুজনকে আলাদা হওয়া উচিত। আমি তোমাকে অনুরোধ করছি, দয়া করে তোমরা আলাদা হয়ে যাও, কারণ এই সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না। ওয়ার্ডও এখানে জ্যাকের কথা বুঝতে পারে, তাই সে সিদ্ধান্ত নেয় যে মৃগেলকে ভুলে যাবে। এসব ভাবতে ভাবতে সে তার রুমে ফিরে আসে। কিন্তু এমন সময় সে দেখতে পায় যে মৃগেল আগে থেকেই তার রুমে এসে বসে আছে। সে তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল। আর ওয়ার্ড তাকে এখানে দেখে কিছু বলার আগে মৃগেল তাকে জড়িয়ে ধরে এবং সে তাকে জানায় যে সে তাকে কতটা ভালোবাসে। আর এই সব কিছু মৃগেলের বাবা বাইরে থেকে শুনতে পায়। এই ঘটনার পর প্রায় বেশ কয়েকটি বছর পার হয়ে যায়। বর্তমানে আমরা মৃগেল এবং ওয়ার্ডকে দেখতে পাই। তারা এখন বিবাহিত, আর তারা খুব সুন্দরভাবে নিজেদের জীবন পার করছে। এদিকে ওয়ার্ডও তার ক্যারিয়ারের অনেক উন্নতি করেছে। সে এখন ম্যানচেস্টার ফুটবল টিমের একজন পপুলার গোলকিপার। অনেকদিন আগে হেড কোচ তাকে যে ইনভাইটেশন দিয়েছিল, ওয়ার্ড সেটা অ্যাকসেপ্ট করে এবং ম্যানচেস্টার সিটিতে চলে আসে। আর এখন সে ম্যানচেস্টার সিটি টিমের হয়ে বহু বছর ধরে ফুটবল খেলছে। এবার একদিন ম্যানচেস্টার সিটির একটি প্রেস কনফারেন্সে ওয়ার্ডের একটি ইন্টারভিউ নেওয়া হচ্ছে, যেখানে ইউরোপের অনেক মানুষেরই উপস্থিত ছিল। তো এখানে কয়েকজন সাংবাদিক ওয়ার্ডকে যুদ্ধের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করছিল। তারা তার কাছে যুদ্ধের সময় ম্যানচেস্টার শহরের ইহুদিদের ব্যাপারে জানতে চাইছিল যে কিভাবে জার্মানিরা তাদের উপর অত্যাচার চালিয়েছে। ওয়ার্ড তখন সেখানে সত্য কথাগুলোই বলে যে যুদ্ধের সময় জার্মানিরা কিভাবে ইহুদিদের উপর টর্চার করেছে। তবে তখন সে এটাও বলতে যাচ্ছিল যে যুদ্ধের সময় জার্মানিদের উপর যে অত্যাচার হয়েছে, অর্থাৎ যুদ্ধের ভুক্তভোগী দুইটি দেশের মানুষই। কিন্তু তার আগেই একজন সাংবাদিক তাকে বলে, আপনি তো জানতেন যে সে সময় জার্মানি সোলজাররা মানুষের উপর টর্চার করছিল, তাহলে কেন তারপরও আপনি সোলজারদের সঙ্গে যুক্ত হয়েছিলেন? আপনিও তো একজন সাধারণ মানুষের মতোই থাকতে পারেন। নিশ্চয়ই আপনারও মানুষের উপর টর্চার করতে ভালো লাগতো, কারণ আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যুদ্ধের সময় আপনি স্বেচ্ছায় একজন সোলজার হয়েছিলেন। তবে ওয়ার্ড তখন তাদেরকে জানায় যে সেই সময় সে সেটাই করেছে যেটা তার দেশের মানুষের জন্য তার ভালো মনে হচ্ছে।
কিন্তু সাংবাদিকরা এখানে তাকে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করছিল। তারা তাকে নানা ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন করছিল এবং তাকে সকলের কাছে একজন অত্যাচারিত ব্যক্তি হিসাবে প্রমাণিত করতে চাইছিল। তাই তারা ওয়ার্ডকে এবার প্রশ্ন করে যে তারা জানতে পারছে যে ওয়ার্ডের কাছে যে অনেকগুলো আয়রন ক্রস মডেল ছিল। তাই তারা ওয়ার্ডকে এবার প্রশ্ন করে যে তারা জানতে পেরেছে যে ওয়ার্ডের কাছে অনেকগুলো আয়রন ক্রস মেডেল রয়েছে। সেটা যুদ্ধের সময় সোলজারদের পক্ষ থেকে তাকে কেন দেওয়া হয়েছিল? নিশ্চয়ই সে তাদের কথা মতো মানুষের উপর টর্চার করেছে। সাংবাদিকদের এই সমস্ত প্রশ্নে ওয়ার্ড নিজেও একদম কনফিউজ হয়ে যায়। তাই সে শেষের দিকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতেই পারে। এতে করে সবাই মনে করে যে তাহলে ওয়ার্ড যুদ্ধের সময় ইংল্যান্ডের মানুষের উপর অনেক টর্চার করছিল। আর এই নিউজটি তখন সমস্ত জায়গাতে ছড়িয়ে যায়। ম্যানচেস্টার শহর বা ইংল্যান্ড এমনকি পুরো ওয়ার্ডের এই নিউজটি ছড়িয়ে যায় যে যুদ্ধের সময় ওয়ার্ড একজন অত্যাচারী মানুষ ছিল আর সে এখন পুরো বিশ্বের কাছে ভালো সেজে আছে। এটা আসলে কিছু মানুষ ইচ্ছে করেই করেছিল যাতে ওয়ার্ডের খ্যাতি নষ্ট হয়। আর তারা তাদের এই কাজে সফল হয়। এমনকি ওয়ার্ডকেও মিডগেট ভুল বুঝে। সেও ভাবতে থাকে ওয়ার্ড আসলে কোনো ভালো মানুষ নয়। তবে ওয়ার্ড তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে এমন কোনো কিছুই করেনি। অন্যদিকে ওয়ার্ডকে নিয়ে পুরো ইউরোপে একদম তোলপাড় শুরু হয়ে যায়। সাধারণ জনগণ ওয়ার্ডের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করতে শুরু করে। সবাই ওয়ার্ডকে শাস্তি দিয়ে তার দেশে পাঠিয়ে দিতে বলে এবং তাকে খেলা থেকে সরিয়ে দিতে দাবি জানায়। এর কয়েকদিন পরই ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। তো ওয়ার্ড যখন তার পুরো টিম নিয়ে মাঠে খেলতে নামে তখন দর্শক সারি থেকে বেশিরভাগ দর্শকই তাকে গালাগাল দিচ্ছিল এবং তার বিরুদ্ধে সবাই মিলে স্লোগান দিচ্ছিল। কিন্তু তারপরও ওয়ার্ড হাল ছেড়ে দেয় না, কারণ সে জানে যে সত্যের জয় একদিন হবেই। তবে অনবরত দর্শকদের এমন গালিগালাজের কারণে ওয়ার্ড অনেক বেশি নার্ভাস হয়, যার ফলে সেদিনের ম্যাচে সে কোনোভাবেই ভালো করতে পারছিল না। ফলে সেদিন তার টিম অনেক বাজেভাবেই হেরে যায়। আর সেই ম্যাচ শেষে ফিরে আসার সময় ওয়ার্ডকে সেখানের মানুষ অনেক মারধর করে। এমনকি ম্যানচেস্টার ফুটবল টিমও ওয়ার্ডকে নিয়ে একদম তোলপাড় শুরু হয়ে যায়। তবে ঠিক তখনই সেখানে জ্যাক এবং মিগেট চলে আসে। তারা সবাইকে বোঝানোর চেষ্টা করে যে ওয়ার্ডকে আসলে এখানে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। সে সত্যি একজন ভালো মনের মানুষ। এতগুলো বছর সে কঠোর পরিশ্রম করে তাদের টিমকে এগিয়ে নিয়ে গিয়েছে। আর এখন পুরো বিশ্বে তাদের টিম সুনাম অর্জনের পর ওয়ার্ডকে এভাবে বের করে দেওয়াটা উচিত হবে? এটা অনেক বড় অন্যায়। আর যুদ্ধের সময় সবাই চাইবে তার দেশকে সুরক্ষায় রাখতে। সবাই নিজেদের দেশের জন্যই লড়তে চাইবে। এটাই বাস্তব। এটাই তো একজন আদর্শ মানুষের পরিচয়। তাই ওয়ার্ডকে আরও একবার সুযোগ দেওয়া হবে। ওয়ার্ডের মতো এমন উজ্জ্বল নক্ষত্র হারিয়ে ফেললে তাদের টিম অনেক বড় কিছু হারিয়ে ফেলবে। এদিকে জ্যাক ও মিগেটের কথাগুলো শোনার পর সেখানে থাকা এক ব্যক্তি অনেক প্রভাবিত হয়ে যায়। আর সে অনেক আগ্রহ নিয়ে ওয়ার্ডের পরের ম্যাচ দেখতে যায়। আর এই ম্যাচটি ওয়ার্ড দুর্দান্ত পারফরমেন্স করে, কারণ গত ম্যাচে তার খারাপ পারফরমেন্সের জন্য তার নিজেরই অনেক গিল্টি ফিল হচ্ছে। এজন্য সে আজকে তার সর্বোচ্চটা দিয়ে খুব ভালো খেলার চেষ্টা করে। ফলে আজকের ম্যাচটি তাদের টিম খুব ভালোভাবেই জিতে যায়। আর ওয়ার্ডের এমন খেলা দেখে সেই ইহুদি আরও অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তাই সে তখন ওয়ার্ডের পক্ষে পত্রিকায় লিখতে শুরু করে, যার ফলে আস্তে আস্তে মানুষদের মধ্যে ওয়ার্ডের প্রতি নেগেটিভ ধারণা চিন্তাভাবনা মুছে যায়। সবাই আবারও ওয়ার্ড এবং ওয়ার্ডের খেলা পছন্দ করতে শুরু করে। এভাবে আস্তে আস্তে ওয়ার্ডের জীবন আরও স্বাভাবিক হয়ে যায়। এর কিছু বছর পর ওয়ার্ড এবং মিগেটের জীবনে তাদের একটি ছেলে সন্তান আসে। এদিকে ওয়ার্ডের ক্যারিয়ারও আস্তে আস্তে উন্নতি হতে থাকে। প্রত্যেকটি ম্যাচে তার দুর্দান্ত পারফরমেন্সের কারণে পুরো ওয়ার্ল্ডে তার ফ্যান সংখ্যাও আস্তে আস্তে অনেক বাড়ে। এদিকে আস্তে আস্তে ওয়ার্ডের ছেলেও বড় হতে থাকে। ওয়ার্ড এবং মিগেট এখন আস্তে আস্তে অনেক ভালো সময় কাটাতে শুরু করে। তারা বিভিন্ন জায়গাতে ভ্যাকেশনে যায়, কিন্তু অদ্ভুতভাবে ওয়ার্ড প্রায় সময় সেই ছেলে বাচ্চাটিকে আশেপাশে দেখতে পায়, যাকে সে যুদ্ধের সময় তার লিডারের হাত থেকে বাঁচিয়েছে। এবার 1956 সালে ওয়ার্ডের ক্যারিয়ারের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল, যেটা দেখার জন্য ইংল্যান্ডের মহারানী এবং রাজকুমার স্টেডিয়ামে এসেছে। আর এই ম্যাচটিতেও ওয়ার্ড দুর্দান্ত পারফর্ম করেছিল। তাদের টিম 3-1 গোলে জেতার অনেক কাছাকাছি ছিল। ফলে উত্তেজনায় ওয়ার্ডের সমস্ত ফ্যানরা তাকে ওয়ার্ড ওয়ার্ড বলে স্লোগান দিচ্ছিল। এতে ওয়ার্ড অনেক খুশি হয়ে যায়। কিন্তু হঠাৎ করে প্রতিপক্ষ দলের একজন ছেলে যখন বল পাস করতে যায় তখন প্রচণ্ড জোরে সেই ছেলেটির একটি কিক সোজা গিয়ে ওয়ার্ডের মুখে লাগে। ওয়ার্ড এতে গুরুতরভাবে আহত হয়ে যায় এবং ইমার্জেন্সি তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। দেখা যায় যে ওয়ার্ডের ঘাড়ে একটি হাড় ভেঙে গিয়েছে। কিন্তু তারপরে সে গুরুত্বপূর্ণ ম্যাচটি জেতার জন্য ওয়ার্ড মাঠে ফিরে আসে, আবারও খেলতে শুরু করে। সে ঘাড়ে প্রচণ্ড আঘাত নিয়ে অনেক দুর্দান্ত পারফরমেন্স করছিল, কিন্তু এতে করে সে মাঠেও বেশ কয়েকবার আঘাত পায়। খেলার প্রতি তার এমন সাহসিকতা দেখে অনেকেই তার উপরে অনেক ইমপ্রেস হয়ে যায়। আর আজকের ম্যাচটি ওয়ার্ড এবং তার টিম অনেক ভালো পারফরমেন্স করেছিল। এরপর ইমার্জেন্সিভাবে ওয়ার্ডকে হসপিটালে ভর্তি করা হয়। সেদিন খেলার জন্য ওয়ার্ডকে ম্যান অব দ্য ম্যাচের সম্মাননা দেওয়া হয়। এদিকে হসপিটালে ওয়ার্ড অতীত জীবনে সেই বাচ্চাটির কথা মনে পড়ে যায়, যাকে সে বাঁচিয়েছিল। তবে আসলে এখানে দেখা যায় যে প্রথমে ওয়ার্ড বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করলেও পরবর্তীতে সেই লিডার বাচ্চাটিকে গুলি করে মেরে ফেলে। ওয়ার্ড সেখানে কিছুই বলতে পারে না। আর এই ঘটনার পরে বাচ্চাটির জন্য ওয়ার্ডের অনেক গিল্টি ছিল।
এবার ওয়ার্ডের জ্ঞান ফিরে আসলে ওয়ার্ড মিগেটকে কল দেয়। এমন সময় তাদের বাড়ির সামনে একটি আইসক্রিমের গাড়ি আসলে তাদের ছেলে আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরে। তবে মিগেট তাকে বাইরে যেতে মানা করে, কিন্তু ওয়ার্ড তখন তার ছেলেকে আইসক্রিম খেতে যেতে দিতে বলে। এরপর যখন তার ছেলে আইসক্রিম আনতে যায়, হঠাৎ করে একটি গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে এবং সেখানেই তার ছেলেটি মারা যায়। ওয়ার্ড ফোনে তার ওয়াইফের চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং বুঝতে পারে যে তার ছেলের কিছু একটা হয়েছে। কিন্তু ঠিকই তখন ওয়ার্ড হসপিটালে সেই বাচ্চাটিকে দেখতে পায়, যাকে সে সেদিন বাঁচাতে পারেনি। তো সন্তানের মৃত্যুর ফলে ওয়ার্ড এবং মিগেট অনেক বেশি কষ্ট পেয়েছিল। প্রায় বেশ কয়েক মাস কেটে গেলেও তারা কোনোভাবেই স্বাভাবিক হতে পারছিল না। তো একদিন ওয়ার্ড তার ছেলের কবরে ফুল দিতে যায়, ঠিক তখনই সেখানে সার্জেন স্মিথ চলে আসে, যে কিনা জেলখানায় তাকে অনেক জ্বালাতন করছিল। তবে পরবর্তীতে দেখা যায় যে সে তার ভুল বুঝতে পেরেছে, তাই সে আজকে ওয়ার্ডের কাছে ক্ষমা চায় এবং তার সন্তানের মৃত্যুর জন্য তাকে সমবেদনা জানায় এবং বলে যে সে প্রায় সময়ই এই কবরস্থানে আসে কারণ এখানে তার ওয়াইফ এবং তার সন্তানের কবর রয়েছে, যাদেরকে সে যুদ্ধের সময় হারিয়েছে। তো স্মিথ এখানে ওয়ার্ডকে সমস্ত কষ্ট ভুলে যেতে বলে আর তাকে আবারও খেলায় ফিরে আসতে বলে। স্মিথ তাকে এই সমস্ত ব্যাপারে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু ওয়ার্ড অনেক বেশি ডিপ্রেসে থাকার কারণে স্মিথের উপর বিরক্ত হয়ে তার সঙ্গে ফাইট শুরু করে। এবার সেদিন ওয়ার্ড মিগেটকে বলে যে তার জন্যই তার ছেলে মারা গিয়েছে। সে অতীতে যে পাপ করেছিল এটা তারই শাস্তি। সে একটি ছোট বাচ্চাকে বাঁচাতে চেয়েও বাঁচাতে পারেনি, তাই সৃষ্টিকর্তা তার কাছ থেকে আজ তার সন্তানকে কেড়ে নিয়েছে। এসব কথা শুনে মিগেট তখন কাঁদতে কাঁদতে ওয়ার্ডকে বলে, আমাদের জীবনে কখন কার সঙ্গে কি ঘটে যায় সেটা আমরা নিজেরাও জানি, তাই সব কিছুর জন্য নিজেকে দোষারোপ করা বন্ধ করো। আমরা আর চাইলেও আমাদের সন্তানকে আর ফিরে পাবো না এবং আমরা তাকে ভুলেও থাকতে পারবো না। আর আমাদের তাকে ভুলে যাওয়ারই বা কি দরকার? সেটা সারা জীবন আমরা আমাদের মনের মাঝে যত্ন করে রাখবো এবং দুজনে একে অপরের পাশে থেকে সামনের দিকে এগিয়ে যাব। মিগেটের কথায় তার মনে অনেকটাই শান্তি পায়, আর সেই দিন ওয়ার্ড তার ফুটবল টিমের কাছে আবারও ফিরে যায়। তাকে ফিরে পেয়ে সবাই অনেক বেশি খুশি হয়। এরপর ওয়ার্ড এবং তার টিম আবারও আগের মতো করে ফুটবল খেলা শুরু করে দেয়। আর সেদিনের পর থেকে 1964 সাল ম্যানচেস্টার সিটির হয়ে 545টি ম্যাচ সে খেলে ওয়ার্ডই ছিল প্রথম বিদেশি প্লেয়ার, যাকে ইংলিশ প্লেয়ার অব দ্য ইয়ারের জন্য সিলেক্ট করা হয়েছিল। তাকে ওয়ার্ড অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মাননা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ওয়ার্ড এবং মিগেটের জীবনে আরও ছেলে সন্তান আসবে। তারা তাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সবসময় একে অপরের পাশে সুন্দরভাবে জীবন কাটে। আর পরবর্তীতে 1980 সালে ওয়ার্ডের মৃত্যু হয় এবং পরবর্তীতে 2013 সালে মিগেট মারা যায়। আর এরই মাধ্যমে এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে। আর পরবর্তী গল্পের আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আপনাদেরকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।